স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, সাথে আছি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি রাকিব আহমেদ। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। উপকূল জুড়ে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের ক্ষতচিহ্ন, বিধ্বস্ত ঘরবাড়ি, 700 কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি। ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনো অন্ধকারে বহু গ্রাহক, বিদ্যুৎ সরবরাহ ঠিক করার চেষ্টা, ব্যাহত ইন্টারনেট ব্যবস্থা। বৃষ্টির জমা পানিতে বিদ্যুৎ স্পর্শে ঢাকায় 4 জনের মৃত্যু, এখনো জলাবদ্ধতা, কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ। অতি জোয়ারে সুন্দরবনে 25 হরিণের মরদেহ উদ্ধার, আরও প্রাণীর মৃত্যুর শঙ্কা, লোকালয়ে পানির সংকট। এবং রাজধানীর 14% বাড়িতে এডিস মশার লার্ভা, স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ, ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার শঙ্কা। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। পুরো উপকূল জুড়ে ঘূর্ণিঝড় রিমালের ক্ষতচিহ্ন। উপকূলের বিভিন্ন জেলায় কাঁচা পাকা ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি পানিবন্দী কয়েক হাজার মানুষ। সরবরাহ স্বাভাবিক না হওয়ায় বিদ্যুৎবিহীন লাখো মানুষ। ঘূর্ণিঝড়ের কারণে অন্তত 700 কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। বাগেরহাটে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। জেলার 75টি ইউনিয়নে 10,000-এর বেশি কাঁচা পাকা বাড়িঘর সম্পূর্ণ ও 35,000 ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ চলছে। এদিকে বরগুনায় ঘূর্ণিঝড়ে 3,374টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, আংশিক ক্ষতিগ্রস্ত 13,034টি ঘর। পানি ঢুকে ভেসে গেছে 4,000 হেক্টরের বেশি ঘেরের মাছ। বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইনে গাছ ভেঙে পড়ায় সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে মৎস্য অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় 23টি জেলায় প্রায় 41,000 মাছের ঘের, 26,300 পুকুর এবং 4,000 কাঁকড়া ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এ খাতে ক্ষতি হয়েছে 700 কোটি টাকা। ঘূর্ণিঝড়ে পটুয়াখালীর কলাপাড়ায় নদীর বাঁধ উপচে বা ভেঙে পানি ঢুকে পড়ে গ্রামে। ঘূর্ণিঝড় নিয়ে আরো জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন হোসেন, উপকূলীয় অঞ্চলগুলো আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষেত্রে এখনো পানিবন্দী মানুষ যারা রয়েছেন তারা কি অবস্থায় আছেন? দুর্ভোগের চিত্রটি কিরকম, আর পুনর্বাসনে আসলে কি উদ্যোগ দেখছেন? পুনর্বাসনে আসলে কোনো উদ্যোগ নেই, তবে লোকালয়ে যে পানি ঢুকেছিল সেই পানি কমতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ গইয়াতলা গ্রামে দাঁড়িয়ে রয়েছি। এখানকার এই বেড়িবাঁধটি হাজিপাড়া থেকে মহিপুর পর্যন্ত প্রায় 26 কিলোমিটার। এই 26 কিলোমিটারের মধ্যে প্রায় 3 কিলোমিটারের মতো ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে বাঁধ, এখান থেকে উপচে পানি লোকালয়ে প্রবেশ করেছে, যার কারণে এলাকার সবজি যা ছিল সেই সবজি নষ্ট হয়ে গিয়েছে। আর আমরা এখন যে গ্রামের কথা বললাম, এই গ্রামের সবারই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই যে ইউনিয়নটি নীলগঞ্জ ইউনিয়ন, এটির চারপাশ দিয়ে আন্দারমানিক নদী বয়ে গিয়েছে। এই ইউনিয়নে অন্তত 50টি গ্রাম রয়েছে, যার বাসিন্দারা সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারো ঘরের টিনের চালা উড়ে গিয়েছে, কারো গোয়াল ঘর পড়ে গিয়েছে, কারো রান্নাঘর পড়ে গিয়েছে। সবারই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, আম ঝরে গিয়েছে। তারা যেটি বলছেন যে এই বেড়িবাঁধটি তাদের দুঃখের কারণ, এবং এটি সিডরের পরে কয়েকবার সংস্কার করা হলেও সেটি আসলে খুব বেশি ভালোভাবে মজবুতভাবে সংস্কার করা হয়নি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড় লাগোয়া অর্থাৎ আন্দারমানিক তীরে লাগোয়া যে সমস্ত বসতবাড়ি রয়েছে তাদের প্রত্যেকেরই সবারই বেশি না বেশি কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। পুনর্বাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি। কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা যেটি বলছেন যে তারা তালিকা সংগ্রহ করছেন, তবে যেহেতু বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল নেটওয়ার্ক নেই, যার কারণে সেই কাজটিও খুব ধীরে আগাচ্ছে। বিদ্যুতের বিষয়ে এলাকার মানুষ প্রায় 3 দিন ধরে বিদ্যুৎ অর্থাৎ কারোর সঙ্গে তারা যোগাযোগ করতে পারছে না। চিত্র যেটি দেখছেন ক্যামেরায় আমাদের সঙ্গে যিনি দেখাচ্ছেন আরিফুল ইসলাম জুয়েল, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে গাছ রয়েছে, অর্থাৎ সেই গাছের পরও অন্তত 50 ফিটের মতো যে রাস্তা ছিল সেই রাস্তা আন্ধারমানিকের গর্ভে বিলীন হয়ে গেছে। নদীতে এখনো বেশ পানি রয়েছে। এই নদীর পানি লোনা, এবং এই লোনার পানি লোকালয়ে প্রবেশ করার কারণেই কারো পেঁপে বাগান নষ্ট হয়েছে। যে সবজি ছিল, বিশেষ করে মসুর ডাল,
মুগ ডাল যে ছিল, মরিচের ক্ষেত ছিল, সেগুলো সম্পূর্ণভাবে পানিতে নষ্ট হয়ে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেসরকারি, আমরা দেখেছি কিছুক্ষণ আগে বেসরকারি একটি সংস্থা, তারা তালিকা সংগ্রহ করছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের, তবে পুনর্বাসনের জন্য এখন পর্যন্ত কেউ শুকনো খাবার কিংবা বরাদ্দ পায়নি। গতকালকের পর থেকে যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা সবাই আসলে এখন নিজ নিজ বসত ভিটায় ফিরে এসেছেন। একদমই আমরা যেই চিত্র দেখতে পাচ্ছেন এটি আসলে খুবই ভয়াবহ ছিল এবং এই বেড়িবাঁধ উপচে পানি বেশ কয়েক দফা লোকালয়ে প্রবেশ করেছে। স্থানীয়রা যেটি বলছেন এটি দ্রুত মেরামতের কথা তারা একটি বলছেন, যদিও এই জায়গাটিতে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে এটি দেখে গিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে তারাও তালিকা করছেন, দ্রুতই এই বাঁধটি সংস্কার করা হবে। আর গ্রামবাসী যেটি বলছে যে তারা এটি চান যে দীর্ঘস্থায়ী একটি সমাধান, অর্থাৎ যে কোনো সময় খবরের পূর্বাভাস কিংবা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের খবর শুনতে পেলেই তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে। সেই ক্ষেত্রে যাতে এই বাঁধটি টেকসইভাবে মোতায়েন বা মেরামত করা হয় তাহলে তারা ভালো থাকবেন। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থার দাবি তারা জানিয়েছেন। রিমাল, পরবর্তী দুর্যোগ পরিস্থিতি নিয়ে পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে তছনছ সুন্দরবন। কটকা রেঞ্জের জামতলা এলাকা থেকে 25টি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। শরণখোলা ও সাতক্ষীরা রেঞ্জে বিপর্যস্ত গাছপালা থেকে শুরু করে বন বিভাগের ভবন। বন বিভাগ জানিয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দুবলার চরে, এছাড়াও বুড়িগোয়ালি, কলাগাছিয়া, হলদিবুনিয়া, কাছিকাটা, দবিকি সহ অন্তত 10টি এলাকায় জোয়ারে ভেসে গেছে মিঠা পানির পুকুর। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন বিভাগের ক্যাম্পগুলোতেও। এসব এলাকার গড়ান, কেওড়া, সুন্দরী সহ ভেঙে পড়েছে বনের নানা অংশের গাছ। এবার ঝড়টি সরাসরি আঘাত হানায় সুন্দরবনের ক্ষতি হয়েছে বেশি। মিঠা পানির পুকুর নোনা পানি ঢোকায় পানীয় জলের সংকটে পড়েছে বন্যপ্রাণী। রেঞ্জ অফিস বুড়িগোয়ালি স্টেশন আছে, আমাদের কৈখালী আছে, কলাগাছিয়াতে ক্ষতি হয়েছে। আমাদের বিভিন্ন ক্যাম্প স্টেশনগুলোতে স্থাপনা যেখানে ছিল সেখানে খুব ভালোই ক্ষতি হয়েছে। আমাদের প্রায় কোটি টাকার কাছাকাছি ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতি জোয়ারে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে বনের হরিণ, বানর, বাঘসহ বিভিন্ন প্রজাতির প্রাণীর ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছে বন বিভাগ। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের করমজল, কটকা, কচিখালী, দুবলা, হিরন পয়েন্ট সহ বনের বিভিন্ন এলাকায় বন্যপ্রাণীর অবাধ বিচরণ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসে পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। এতে পূর্ব ও পশ্চিম বনাঞ্চলের বেশিরভাগ এলাকা এখন তলিয়ে আছে। এতে নানা প্রজাতির প্রাণীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। প্রচুর পানি হয়েছে, আমি এত বছর সুন্দরবনে রয়েছি কিন্তু এত পানি কোনোদিনও দেখিনি। তা আমাদের এই করমজলে সাধারণত যে পর্যন্ত পানি ওঠে তার চেয়ে অনেক, অর্থাৎ সাধারণ জোয়ার থেকে বলা যাবে যে 5-6 ফুট পানি বেশি হয়েছে। বনের মিঠা পানির উৎস শতাধিক পুকুরে ঢুকে পড়েছে সমুদ্রের নোনা পানি। এতে বনকর্মী ও প্রাণীদের বিশুদ্ধ পানির সংকট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বাঘ সংরক্ষণ প্রকল্প থেকে আমরা বেশ কয়েকটি আপনার কিল্লা তৈরি করেছি। এগুলা 8-10 ফিট উঁচু এবং বেশ বিস্তীর্ণ, বড়, অনেক বেশ বড়। সেগুলোতে আমরা আশা করছি যে সেই কিল্লাগুলোতে বন্যপ্রাণীরা আশ্রয় নিয়েছে। সোমবার দুবলার চর এলাকা থেকে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে জলোচ্ছ্বাসে মারা গেছে প্রাণীটি। 8-10 ফিট পানি হচ্ছিল অধিকাংশ জায়গায়। আমরা আশঙ্কা করছি যে সুন্দরবনের বন্য প্রাণী একটা হয়তো বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা দেখেছি কটকাতে আমরা একটা মৃত হরিণ পেয়েছি এবং আরো 9টা হরিণ আমরা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি, যেটা ভেসে চলে যাচ্ছিল কিংবা লোকালয়ে চলে গেছিল, সেখান থেকে উদ্ধার করে কিন্তু আমরা আবার বনে ফিরিয়ে নিয়ে এসেছি। দুর্যোগ কেটে গেলে ক্ষয়ক্ষতির বিষয় জানা যাবে বলছেন কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে জানাতে সুন্দরবন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, সুন্দরবনে একটা বিস্তীর্ণ অঞ্চল, অনেক এলাকা প্লাবিত হয়েছে, এখন সে জায়গায় আসলে কি অবস্থা রয়েছে? ক্ষয়ক্ষতি চিহ্নটা আসলে কিরকম? বন্যপ্রাণীরা অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে, সার্বিক চিত্র জানাবেন।
দেখুন, ঘূর্ণিঝড় রেমালের যে সরাসরি বাতাসের তোড়, সে বাতাসের তোড়টা কিন্তু একেবারে সুন্দরবন বুক চিতিয়ে রক্ষা করেছে। বলা যায় যে বঙ্গোপসাগর থেকে প্রতি বছর বা গড়ে যে ঘূর্ণিঝড়গুলো আসে, সে বেশিরভাগই সুন্দরবন আমাদেরকে রক্ষা করে, রক্ষা কবচের মতো। এবছরও কিন্তু তাই ঘটেছে। আমরা কলাগাছিয়াতে আছি, আপনার যদি এখানকার বর্তমান চিত্র দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পারবেন ঘূর্ণিঝড়ের প্রায় 48 ঘন্টা পরই বলবো যে আমরা এখানে এসেছি। গত দুদিন ধরে ঝোড়ো বাতাস এবং জোয়ারের সময় যে অতিরিক্ত পানি এসেছিল, এটার দুটো তোড়ে কিন্তু এই কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্র যেটি রয়েছে তার সামনের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো ভেঙে গেছে। পন্টুন ছিল, পন্টুনও ভেঙে গেছে। আমরা ভেতরে ঢুকে লাইভ করতে পারছি না, কি কারণে? কারণ ভেতরে নেটওয়ার্কটা, মোবাইল নেটওয়ার্ক খুব একটা ভালো না, যার কারণে আমরা বাইরে থেকে দেখছি। ভেতরের অবস্থা কিন্তু আরও বেশি বিভৎস, কারণ ভেতরে যে মিঠা পানির পুকুরগুলো ছিল সে প্রতিটা পুকুরই এখন এই জোয়ারের পানিতে, নোনা পানিতে ডুবে গেছে। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি যে গতকাল রাতে থেকে আজকে সকাল পর্যন্ত 3টি হরিণ, আহত হরিণ, তাদেরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে পুনর্বাসনের জন্য রাখা হয়েছে। এর বাইরে এখন পর্যন্ত আমাদের খবর যেটা আছে যে পূর্ব এবং পশ্চিম সুন্দরবন মিলে প্রায় 30টা মতো হরিণ, আহত হরিণ উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত আমাদের বাঘ বা অন্য কোনো বন্যপ্রাণী মারা যাওয়া বা আহত হওয়ার কোনো খবর বা পাইনি। যদিও গত দুদিন ধরে প্রকৃতি এবং পরিবেশ একেবারে বিপর্যস্ত অবস্থা ছিল, নদী উত্তাল ছিল বলে এই পর্যবেক্ষণ বা সরেজমিনে পর্যবেক্ষণ করতে পারেনি বন বিভাগের কর্মকর্তারা। আজকে স্বাভাবিক হওয়ার পর বিভিন্ন স্টেশনগুলো ঘুরে ঘুরে সেখানে দেখা হচ্ছে এবং জরিপ করা হচ্ছে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কি পরিমাণে হয়েছে। এবং গাছ, বিশেষ করে গাছের কিন্তু বড় রকমের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, কারণ 100 কিলোমিটার বেগে যে ঝোড়ো বাতাস, সেই ঝোড়ো বাতাসটি পুরোপুরি কিন্তু এই সুন্দরবনের বড় বড় যে গাছ, এই কেওড়া, পাইন, গড়ান গাছ যেগুলো রয়েছে, সেই সুন্দরী গাছগুলো, এই গাছগুলো কিন্তু তাদেরকে রক্ষা করেছে। তো অনেক জায়গায় আমরা দেখেছি যে ফরেস্ট স্টেশনের সামনে যে ছোট ছোট গাছের দেয়া যে দেয়ালগুলো রয়েছে, যে বেষ্টনীগুলো রয়েছে, সেই বেষ্টনীগুলো কিন্তু ঝোড়ো বাতাস থেকে রক্ষা করেছে প্রাথমিকভাবে। তবে বনের ভেতরে কিন্তু সব থেকে বড় দুর্যোগের বিষয় যে মিঠা পানির সংকট। বন বিভাগের পক্ষ থেকে যে মিঠা পানির পুকুরগুলো খনন করা হয়, সেই পুকুরগুলো কিন্তু প্রতি বছরই সংস্কার করা হয় এবং সেটা মূলত বন্যপ্রাণীদের প্রতিদিনের যে খাবারের চাহিদা, মিঠা পানির খাবারের চাহিদাটা মেটানো হয়। সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বড় রকমের জীববৈচিত্র্যের যে খাদ্য শৃঙ্খল, সেখানে একটা বড় বাধা সৃষ্টি হয়। আপনি জানেন যা এখন মে মাস চলছে, মৌমাছি মধু সংগ্রহ করে এবং মধু উৎপাদনের সব থেকে মোক্ষম সময় এটা। তো মৌমাছির মধু সংগ্রহ এবং মধু উৎপাদনের ক্ষেত্রে কিন্তু মিঠা পানির বড় রকমের প্রয়োজন পড়ে। তো এই দিক থেকে একটা বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। দিন যত গড়াবে বা আজকে সারাদিনই বন বিভাগের পক্ষ থেকে নানান স্টেশন থেকে তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে। হয়তোবা সন্ধ্যা নাগাদ আমরা পুরোপুরি ক্ষয়ক্ষতি কি পরিমাণে হলো সেটি আমরা জানতে পারবো, সে তথ্যটা। এর বাইরে এখন পর্যন্ত প্রাণহানির ঘটনাগুলো বা বড় বন্যপ্রাণী, অর্থাৎ সুন্দরবন সাধারণত আমরা জানি যে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ যেটা আমাদের জাতীয় প্রতীক, পাশাপাশি কিন্তু বানরও রয়েছে সুন্দরবনে, ছোট ছোট অনেক প্রাণী রয়েছে, যে প্রাণীগুলোর বাস্তুসংস্থানের পুরোপুরি একেবারে নেটওয়ার্কটা সুন্দরবন ঘিরে হয়ে থাকে। সেটার কি অবস্থা হয়েছে সেটা কিন্তু আমরা হয়তোবা আরেকটু পরে আমরা জানতে পারবো। সুন্দরবনে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলের বহু গ্রাহক এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ইন্টারনেট সেবাও। বরগুনায় প্রায় 900 বিদ্যুতের খুঁটি মাটিতে পড়ে গেছে, ভেঙে গেছে 250টির মতো। অন্তত 1200 স্থানে গাছ ভেঙে বিদ্যুতের লাইনের উপর পড়েছে। 950টি জায়গায় তার ছিঁড়ে গেছে। এতে পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন। বাগেরহাটে গাছ ভেঙে তারের ওপর পড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় জেলার প্রায় 4.5 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। নোয়াখালীতে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে প্রায় 3 লাখ গ্রাহক। লক্ষ্মীপুর, পিরোজপুর ও ঝালকাঠিতে বহু জায়গায় বিদ্যুতের খুঁটির ওপর গাছ ভেঙে পড়েছে। খুঁটিও ভেঙেছে অনেক স্থানে। বিদ্যুৎ না থাকায় এসব জেলায় ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত সাতক্ষীরায় 70% এবং বরিশালে 50% বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এ বিষয়ে আরো জানাতে খুলনার কয়রা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু বিভিন্ন এলাকায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিদ্যুৎ সেবা এবং ইন্টারনেট সেবা স্বাভাবিক হতে আসলে কি উদ্যোগ নেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে কি জানানো হয়েছে যে কত সময় লাগতে পারে?
দেখুন, এই কয়রায় কিন্তু আমি গত 3 থেকে 4 দিন ধরে রয়েছি এবং সেই জায়গায় গত 3 দিন ধরে সেখানে কোনো বিদ্যুৎ নেই, সেই সাথে পানি সংকট রয়েছে, যার কারণে কিন্তু এই অঞ্চলের মানুষজন কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না এবং এখানকার যে টাওয়ারগুলো রয়েছে মোবাইল ফোন কোম্পানিগুলোর, সেই মোবাইল ফোন কোম্পানির টাওয়ারও কিন্তু অনেকগুলো অকেজেবল আমরা জানতে পেরেছি। তবে এর বাইরে অনেকেই কিন্তু এখানে কিছু জায়গায় জেনারেটর আছে এবং অনেকে টাকা দিয়ে সেই চার্জের ব্যবস্থা করছে। এবং এছাড়া এখানকার যে অবস্থা আমি একটু যদি বলি, আমরা একটু মহেশ্বরীপুর একটি জায়গায় রয়েছি, সেইখানে নদীর যে বাঁধ ভেঙেছে, বাঁধ ভেঙে কিন্তু এই জায়গায় পুরোপুরি প্রায় 200 থেকে 300টি বাড়িঘর এখানে প্লাবিত হয়েছে এবং সেই বাড়িঘর কিন্তু এখনো পানির নিচে রয়েছে। তবে আমি কয়রা এখানে যারা স্থানীয় প্রশাসনের যারা আছেন তাদের সাথে কথা বলেছি, কয়রা উপজেলায় প্রায় 20 থেকে 30 হাজার ঘর বাড়ি প্লাবিত হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে অন্যান্য সময় ঘূর্ণিঝড় আসলে বা বড় ধরনের কোনো দুর্যোগ আসলে কয়রা বা পাইকগাছা খুলনার যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানিয়েছে এই পরিমাণ কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যেহেতু পাশেই সুন্দরবন, এই সুন্দরবনের কারণে কিন্তু এইবার অন্তত এই উপজেলা এবং পাইকগাছা উপজেলার বাসী একটু নিস্তার পেয়েছে। তবে কিছু কিছু জায়গায় কয়েকটি জায়গায় বেড়িবাঁধ ভেঙে গিয়েছে, নদীর বেড়িবাঁধ। আমরা খবর পেয়েছি কয়রায় প্রায় 7 থেকে 8টি জায়গা বেড়িবাঁধ ভেঙেছে এবং পাইকগাছা একই অবস্থা এবং দাকুপা একই অবস্থা, 7 থেকে 8টি জায়গায় বেড়িবাঁধ ভেঙেছে এবং কয়েকশো বিঘা ঘের কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং তাদের মাছ এখান থেকে চলে গেছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কত পরিমাণ অর্থেও এখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে হয়তো তারা কয়েকদিনের মধ্যেই একটি সংবাদ সম্মেলন করে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটি সংবাদকর্মীদের জানিয়ে দিবেন। তবে এখানকার যারা ঘেরের মালিক তারা কিন্তু খুবই অসহায় হয়ে পড়েছেন, অনেকের লাখ লাখ টাকার আসলে মাছ নদীতে চলে গেছে এবং এমনটাই জানিয়েছেন আমাদেরকে। আমরা যে জায়গাটি আছি চৌগাছা, এবং এই চৌগাছায় কিন্তু প্রায় কয়েকটি বেড়িবাঁধ রয়েছে এবং সবগুলো বেড়িবাঁধেই সেখানে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এবং সেই জায়গায় কয়েকটি বেড়িবাঁধ ভেঙে গিয়েছে, কয়েকশো ঘরবাড়ি প্লাবিত হয়েছে। তারা কিন্তু এখনো সেই পানির মধ্যেই অবস্থান করছে এবং তারা শুকনো খাবার খাচ্ছেন এবং শেল্টার হাউসগুলোর যে মানুষগুলো আছে তারাও কিন্তু বাড়িতে ফিরতে শুরু করেছেন। এই ছিল আমার কাছে সবশেষ। জি, ধন্যবাদ। মোহাম্মদ ওমর ফারুক জানাচ্ছিলেন খুলনা থেকে। স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে আসামের দিকে চলে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের এক ব্রিফিংয়ে এ কথা জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান। বলেন, উপকূলীয় এলাকা এখনও অশান্ত রয়েছে, তাই সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বরে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ অঞ্চলে আজ ও আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে ও বৃদ্ধি পাবে তাপমাত্রা, তবে শিগগিরই তাপপ্রবাহের তেমন আশঙ্কা নেই। এদিকে ভোর 6টা পর্যন্ত চাঁদপুরে সর্বোচ্চ 257 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ সময় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে 224 মিলিমিটার। বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে যাবে এখন, আর বৃষ্টিপাতের প্রবণতা কমে গেলে বাতাসের গতিও কিন্তু অনেকটা কমে যাবে, তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে চলে যাবে। তবে বৃদ্ধি পেলেও তাপমাত্রা যেন হঠাৎ করে যেন আমাদের সেই তাপ প্রবাহের মধ্যে চলে আসবে সেই অবস্থা আপাতত এই মুহূর্তে আপাতত নেই। কারণ তাপ প্রবাহ কন্টিনিউয়াসলি যদি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে তারপরে আমাদের কমপক্ষে 1 সপ্তাহ বা 10 দিন সময় লেগে যাবে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা দেখবেন, ঈদুল আজহার জন্য আগাম ট্রেন টিকিট বিক্রি শুরু 2রা জুন, ফিরতি টিকিট 10ই জুন। এবারও শতভাগ অনলাইনে। পিরিয়ডের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে অসচেতন 71% নারী, সামাজিক ট্যাবু ভাঙতে পরিবারকে এগিয়ে আসার আহ্বান। রাজধানীতে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুৎ স্পর্শে 2 নারীসহ 4 জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে খিলগাঁও যাত্রাবাড়ি এবং বাড্ডায় এই প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ জানায়, খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় আইসক্রিম গলিতে জমে থাকা বৃষ্টির পানি পেরিয়ে যাচ্ছিলেন 45 বছর বয়সী মরিয়ম বেগম। এ সময় বৈদ্যুতিক খুঁটি স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খিলগাঁওয়ের তালতলা এলাকায় একটি গ্যারেজে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন 25 বছর বয়সী রাকিব।
এদিকে যাত্রাবাড়িতে লিজা আক্তার নামে এক নারীর টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। এছাড়া রাজধানীর বাড্ডায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আলামিন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রাস্তায় পানি জমে আছে পুরো ওই এলাকাতে, পানি জমে থাকায় উনি হয়তো যে একটা পিলারের কাছে যাচ্ছিলেন, ওই পিলারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে উনি মারা যান। সংবাদ পেয়ে আমরা বিদ্যুৎ ডেস্ককে খবর দিই, ওনাদের লোকজন আসে, পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে এসে মৃত ঘোষণা করে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। ট্রিপল লাইনে কল করছি, পরে আধা ঘন্টার ভিতর কোনো রেসপন্স ছিল না, কিছু না। তারপরে ওই জায়গার লোকেরা ধরে আর কি একটু সাইডে নিয়েছে, পরে আমরা হসপিটাল নিয়ে আসতে যা খিদমার পরে মারা গেছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিপাতে রাজধানীর বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। মগবাজারের মধুবাগ, খিলগাঁও, দক্ষিণখান সহ নিচু এলাকাগুলোতে পানি জমে আছে এখনো। এসব এলাকার বাসিন্দাদের সকাল থেকেই দুর্ভোগে পড়তে হচ্ছে। বেশি বিপাকে অফিস ও স্কুলগামীরা। কিছু জায়গায় ঘরের ভেতরেও ঢুকে পড়েছে পানি। রান্না সহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজে বিপাকে বাসিন্দারা। তাদের অভিযোগ, সড়ক সংস্কার কাজে সমন্বয়ের অভাবেই এই দুর্ভোগে পড়তে হচ্ছে। কোথাও কোথাও সড়ক থেকে দ্রুত পানি নামানোর জন্য কাজ করতে দেখা যায় সিটি কর্পোরেশন কর্মীদের। এদিকে আজও রাজধানীর কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা কষ্ট করতেছি, ঠিক আছে। এখন যদি এটা তো সরকারের লোকেরা যদি না দেখে, তাহলে তো আমাদের শান্তি নেই। যে এই রোডগুলো ঠিকভাবে তৈরি না করা, ওরকম ভাবে বিল্ড আপ করলে পানি হয়তো জমতো না। বাড়ির ভিতরে কমর হবে না পানি। রাস্তার অবস্থা তো দেখতেছেন কি অবস্থা, খুব দুর্ভোগ অবস্থা আমরা আছি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতি ভারী বৃষ্টি হওয়ার পর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ দেখা দিয়েছে। নগরীর কাতালগঞ্জ এলাকায় পানিতে ডুবে গেছে অনেক বাড়িঘর ও দোকানপাট। সকাল থেকে ভারী বৃষ্টি না থাকলেও পানি নামার ড্রেন নালা পরিষ্কার না থাকায় জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। জলাবদ্ধতার কারণেই ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। দুপুর পর্যন্ত 24 ঘন্টায় চট্টগ্রামে 114 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এছাড়া আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। বড়খালের প্রায় উপর দিয়ে কি করে ওরা পরিষ্কার করে চলে যায়, খননটা করে না, যার কারণে ওই খালের পানি উল্টা এদিকে চলে আসে। 5 বছর আগে এরকম ভোগান্তি ছিল না, কিন্তু এখন এসে আমার মূলত কথা হচ্ছে, যদি নালাটা যদি পরিষ্কার থাকতো তাহলে মনে আমরা এই ভোগান্তিটা হতে পারতো না। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকাতেও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামের কোন কোন এলাকাতে সবচেয়ে বেশি জলাবদ্ধতা হয়েছে এবং এই রাস্তার পানি সরাতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এখনো? আজকে আমরা সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, তবে আমরা শুধুমাত্র কাতালগঞ্জ এলাকায় বেশ কিছু বাড়িঘরে এখন পানি দেখছি। মূলত এটি যে জলাবদ্ধতার পানি, আসলে সেটি ব্যাপারটা একটু অন্যরকম। অর্থাৎ এইখানে যে বাড়িগুলোতে পানি উঠেছে, এই বাড়িগুলো বেশ পুরনো এবং এই বাড়িগুলোর যে উচ্চতা সেটি এখানকার যে সমস্ত ড্রেন বা নালা আছে সেই নালার চেয়ে কম, যে কারণে গতকালকে যখন এই সমস্ত এলাকায় পানি উঠেছিল, প্রায় কোমর সমান পানি ছিল, তার ফলে রাস্তা বা আশেপাশে অন্যান্য এলাকার যে পানিগুলো ড্রেনের মাধ্যমে চলে যেতে পারলেও এই পানিগুলো এই সমস্ত বাড়িঘরে আটকা পড়েছে। এরকম এই এলাকা বেশ কয়েকটি বাড়িতে এই অবস্থা তৈরি হয়েছে এবং এটি এখানকার বাসিন্দাদের এক বড় ধরনের একটি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এই পানি ঠিক কবে নাগাদ নামবে, এবং আমরা যেমনটা এই বাড়ির মালিকদের কাছ থেকে জানতে পেরেছি যে এই পানি আসলে পাম্প করে ছড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। আর এই এলাকায় যে বড় নালাগুলো আছে, বেশিরভাগ নালাতেই আসলে ময়লা আবর্জনা ঠিক মতো পরিষ্কার করা হয় না, যে কারণে পানি নামতেও একটু সময় লাগে। তাই এখানে আসলে এই বাড়ির মালিকরা, যারা মূলত এই সমস্ত বাড়ি ঘরে বসবাস করেন, তারা পাম্প করে এখান থেকে এই পানিগুলো সরানোর চেষ্টা করছেন। এবং যদি আজকে আবার ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু তাদের এই যে বর্তমান এখন যে পাম্প করে পানি সরানোর চেষ্টা করছেন, এটি আবার বিফলে যাবে, অর্থাৎ আবারও পানি এখানে এসে যুক্ত হবে। এই জন্য আজকে সকাল থেকে দুই এক দফা মাঝারি বৃষ্টি হলেও, মানে ভারী বৃষ্টি না থাকার পরেও এই যে বাড়িগুলো বা বাড়ির মালিকদের যে ভোগান্তি সেটি কিন্তু কাটছে না। এর বাইরেও আমরা দেখেছি যে নগরীতে আরও বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় এরকম এই ধরনের নিচু জায়গাগুলোতে বিশেষত পানি সরতে পারেনি এবং এর ফলে সেখানেও আসলে রাস্তাঘাটে মানুষের চলাচলে একটু বেশ অসুবিধাই হচ্ছে বলা যায়।
আর আমরা একটু আগে খবরও যেমনটা জানাচ্ছিলাম যে আগামী 24 ঘন্টায় কিন্তু চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে, যদিও আগামীকালকের পরে বৃষ্টিপাত কিছুটা কমে আসবে বলে আবহাওয়া অফিস সূত্রে জানিয়েছে। সেক্ষেত্রে এই যে বাড়িগুলো বা এই ধরনের নিচু জায়গাগুলো বা চট্টগ্রাম মহানগরীতে যদি আবারও ভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু আবারও জলাবদ্ধতা তৈরি হতে পারে। তবে আজকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান যারা মূলত চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে তারা গতকালকে ওয়াসার সাথে তারা একটি বৈঠক করেছিল। আজকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে তারা এটি বৈঠক করেছে যে সেই সমস্ত বৈঠকে মূলত বিভিন্ন খাল নালায় যে তাদের পাইপলাইনগুলো আছে যেগুলো ময়লা বা পানি অপসারণের ক্ষেত্রে বাধা তৈরি করে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য এরকম অন্তত 70টি পয়েন্ট তারা চিহ্নিত করেছেন এবং সেখান থেকে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোকে সিডিএর চেয়ারম্যান একেবারে গিয়ে তিনি অনুরোধ করছেন। জি, ধন্যবাদ আপনাকে। অনুপম শীল জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। আগামী 2রা জুন থেকে পবিত্র ঈদ উল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও শতভাগ অনলাইনে বিক্রি হবে টিকিট। দুপুরে টিকিট বিক্রি শুরুর ঘোষণা দেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। 2রা জুন দেওয়া হবে 12 জুনের টিকিট, 3রা জুন দেওয়া হবে 13 জুনের, 4ঠা জুন দেওয়া হবে 14 জুনের, 5 জুন দেওয়া হবে 15 জুনের এবং 6 জুন দেওয়া হবে 16 জুনের টিকিট। 10 জুন থেকে শুরু হবে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি। ওই দিন দেওয়া হবে 20 জুনের টিকিট। এবার একজন যাত্রী সর্বোচ্চ 4টি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন। গেল ঈদ উল ফিতরে সরকারি ছুটি ছিল 8 দিন, এবার ঈদ উল আজহায় 16 থেকে 18 জুন সরকারি ছুটি এবং এর আগে 14 ও 15 জুন শুক্র ও শনিবার সহ 5 দিন ছুটি থাকছে। দেশে কতজন বিদেশি নাগরিক বৈধ বা অবৈধভাবে কর্মরত রয়েছে তা তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিতে না পারা কেন অবৈধ নয় এই মর্মে রুলও জারি করেছে আদালত। সকালে বিষয়ক রিটের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসাইন জানান, বিভিন্ন গণমাধ্যম ও সংস্থার রিপোর্ট অনুযায়ী দেশে 10 লাখেরও বেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। তাদের বেশিরভাগই অবৈধ বলেও জানান তিনি। এজন্য অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রিট করেন তারা। রিটে উল্লেখ করা হয়, দেশে 169টি দেশের নাগরিক কাজ করছে। এর মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফ্রিকার নাগরিকদের বেশিরভাগই অবৈধ। তারা নানা অপরাধেও জড়িয়ে পড়ছে বলে রিটে উল্লেখ করা হয়। পিরিয়ড চলাকালীন পরিচ্ছন্নতা নিয়ে এখনো সচেতন নন দেশের 71% নারী। সচেতনতার অভাবে নানা সংক্রমণে আক্রান্ত হচ্ছেন তারা। এমন বাস্তবতায় সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক ট্যাবু ভেঙে নিরাপদ পিরিয়ড নিশ্চিত ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে পরিবারকে এগিয়ে আসতে হবে। মাসিক বা ঋতুস্রাব নারীর জীবনের অবিচ্ছেদ্য অংশ। বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে মাসের নির্দিষ্ট সময়ে ঋতুস্রাব বা মাসিক হয়। তবে এ নিয়ে সমাজে এক ধরনের নেতিবাচক ধারণা রয়েছে। সে ধারণা ভাঙতেই 2014 সাল থেকে প্রতি বছর 28শে মে পালিত হয় বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস। প্রত্যেক মাসে পিরিয়ড হয় এবং এই সময়টা খুব অস্থিরতার মধ্যে দিয়ে কাটে। অনেক সময় আমরা এই ব্যথাটা সামলে উঠতে পারি না, খুব কঠিন হয়ে যায়। কিন্তু এই সময়টাতে যদি আমরা নিজের যত্ন নিই এবং ঠিকমতো খাওয়া দাওয়া করি তাহলে অনেকটা এর থেকে নিস্তার পাওয়া যায় বলা যায়। 2018 সালে পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাইজেন সার্ভের প্রতিবেদন বলছে 71% প্রাপ্তবয়স্ক নারী ও 50% কিশোরী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না। 30% ছাত্রী মাসিক চলাকালে স্কুলে অনুপস্থিত থাকে। স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলছেন, মাসিক নিয়ে সচেতন না হওয়ার কারণে নানা জটিলতায় পড়তে হয় নারীদের। বিভিন্ন রকমের ঝামেলা, তার একটা ক্রনিক একটা পেলভিক পেইন, সবসময় তলপেটে একটা ব্যথা, মাসিকের সময় ব্যথা, মাসিকের সময় ছাড়া ব্যথা, এই প্রজনতন্ত্রের প্রদাহের থেকে যদি আমার টিউবগুলো, ফেলোপিয়ান টিউবগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় বা হচ্ছে আমার এন্ডোমেট্রিয়ামটা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটাও একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যে হচ্ছে যে তার স্বাভাবিকভাবে যে সন্তান ধারণ সেটাতেও কিন্তু একটা মারাত্মক ঝুঁকির মুখে সে বাচ্চাটা পড়ে যাচ্ছে। পিরিয়ডের সময় নারীদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।